1995 সালে আপনি যদি শুধুমাত্র 10,000 টাকা ইনভেস্ট করতেন, আজকে সেই টাকাটার পরিমাণ দাঁড়াতো প্রায় 1 কোটি। কারণ 1995 সালে ইনফোসিসের একটা শেয়ারের দাম ছিল 1 টাকা 60 পয়সা। আজকে 2025 সালে দাঁড়িয়ে এর পরিমাণ হয়েছে প্রায় 1450 টাকা, প্রায় 1000 গুণের আশপাশ রিটার্ন দিয়েছে। 10,000 টাকা রাখলে আপনি 1 কোটিতে পৌঁছাতে পারতেন। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে তখন ওই কোম্পানিতে রাখলে এত প্রফিট, অন্য কোম্পানিগুলোকে কি এত প্রফিট দিত? আপনারা একটু প্রিভিয়াস ডেটা চেক করবেন। ইনফোসিস, এমআরএফ, টিসিএস, রিলায়েন্স, পেজ ইন্ডাস্ট্রি, যত তখনকার যে কোম্পানিগুলো আজকে প্রায় সবগুলো প্রায় 1000 গুণের আশপাশ রিটার্ন দিয়েছে 1995 সাল থেকে 2025 পর্যন্ত। তাহলে ভাবুন, প্রকৃত ওয়েলথ ক্রিয়েশন অর্থাৎ সম্পত্তির অধিকারী হওয়া যায় ইনভেস্ট। আজকে যে ভিডিওর টপিক, যে সবথেকে বেস্ট অপশান ইনভেস্টের জন্য কেন শেয়ার মার্কেট। দেখুন, সারা পৃথিবীতে প্রায় 50% মানুষ আজকের দিনে ইনভেস্ট করে তারা টাকা বানাচ্ছে। কিন্তু ভারতের ক্ষেত্রে, ভারতের ডেটা দেখলে চমকে যাবেন। 2020 সালে যখন করোনা আসে তখন অ্যাপ্রক্স 2%-এর আশপাশ ভারতীয়রা ইনভেস্ট করতেন শেয়ার মার্কেটে। আজকে 2025 সাল অক্টোবরে প্রায় 4 থেকে 5% মানুষ মাত্র শেয়ার মার্কেটে টাকা খাটায়। শেয়ার মার্কেটে এত প্রফিট, এত হাই রিটার্ন থাকা সত্ত্বেও ভারতীয়রা কেন এর ফায়দা তুলতে পারে না? কেনই বা ভারতীয়রা পিছিয়ে? কেন ভারতীয়রা ইনভেস্ট করতে ভয় পায়? তার অনেকগুলো কারণ আছে। আমরা একটু হিস্ট্রিটা একটু দেখি। 1990 সালের যে আগে আমরা জানি 1988 সালে একটা সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। 1988 এটা রেগুলেটিং হয়, তার 4 বছর পর 1992 সাল। এর আগে ভারতের যে স্টক মার্কেট ছিল সত্যি খুব খারাপ। কেন খারাপ? কারণ সেই সময়তে কোনো রেগুলেটরি বডি ছিল না যারা স্টক মার্কেটকে কন্ট্রোল করবে, স্টক মার্কেটকে ফ্রড থেকে আটকাবে। তার জন্য কী কী খারাপ দিক ছিল 1990 সালের আগে? প্রথম যে খারাপ দিক ছিল সেটা হচ্ছে যে যখন স্টক কিনতে হতো ফিজিক্যালি কিনতে হতো, মানে কোনো ডিজিটাল নয়, ফিজিক্যাল মানে ওই কাগজ দিয়ে কিনতে হতো। দ্বিতীয়, স্টক কেনার জন্য কমপক্ষে 100 টাকা করে স্টক কিনতে হতো। এখন আপনি 1 টাকা করেও স্টক কিনতে পারেন। তখন কমপক্ষে যে কোনো স্টক কিনলে 100 পিস স্টক কিনতে হয়। শুধু তাই নয়, সেই সময় যে ব্রোকেজ চার্জ প্রচুর ছিল, মনোপলি ছিল, মাত্র কয়েকটা ব্রোকেজ ছিল, যার জন্য ওই ব্রোকেজ চার্জ প্রচুর নিত। যার জন্য ওই 1990 সালের আগে মানুষ টাকা রাখতে সত্যি ভয় পেত এবং টাকা অনেক ডুবেছে। এই সব কারণের জন্য ভারতীয়রা শেয়ার মার্কেটকে জুয়া ভাবে। বাড়ির বাবা মারা তারা ছেলেদিকে কখনো মোটিভেট করে না যে তোমরা স্টক কেনা বেচা করো, কখনো নয়। তাহলে আসল শেয়ার মার্কেটকে জুয়া, এই যে ভাবনাটা, চিন্তাটা এমনি আসেনি। আমরা দেখেছি বহু মানুষ আগে তারা ঘর বাড়ি জমিন বিক্রি করে কিন্তু শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছে এবং দেউলিয়া হয়ে গেছে। ওইটা ছিল 1990 সালের আগের। কিন্তু বর্তমান দিন পাল্টেছে। আপনি চাইলে এখন ডিম্যাট অ্যাকাউন্ট বাড়িতে বসে ডিম্যাট অ্যাকাউন্ট দ্বারা আপনি সরাসরি ইনভেস্ট করতে পারেন। এবার আপনাদের মনে একটা প্রশ্ন থেকেই যায় যে শেয়ার মার্কেট সত্যি রিস্কি, সত্যি এখানে টাকা ডুবে যায়। এই রিস্ক কতটা আমরা একটু দেখে নিই। তাহলে আপনারা ভাবছেন যে আমরা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট না করে এফডিতে করব। এই জিনিসটার ক্যালকুলেশন ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনি আপনার টাকা কি করলেন? আপনার যে টাকা আপনি পুরোটা রাখলেন, এফডিতে রাখলেন, এফডি বা ফিক্সড ডিপোজিট। যদি এফডিতে রাখেন আপনার রিটার্ন কত দেয়? আমি ধরলাম আনুমানিক 7% পার ইয়ার রিটার্ন দেয়। ট্যাক্স কাটার পর, যে ট্যাক্স স্ল্যাব কাটার পর এই রিটার্নটা হয়ে যায় অ্যাপ্রক্স 5.5%। এইবার ইনফ্লেশন বলে একটা জিনিস আছে, মূল্যবৃদ্ধি। সেই মূল্যবৃদ্ধি প্রতি বছর এভারেজ হার কত? 6%। তার মানে একটা জিনিসের দাম 6% করে বাড়ছে আর আপনি এফডি থেকে পাচ্ছেন 5.5%। তাহলে আলটিমেট আপনি কত পার্সেন্ট প্রফিট পেলেন? 5.5 - 6 সমান -0.5% নেগেটিভ। অর্থাৎ আপনি এফডিতে টাকা রাখলেন, আপনার টাকা নেগেটিভ হলো। এটা তো 100% রিস্ক, 100% গ্যারেন্টেড, 100% আমি ক্ষতি করছেন, 100% শিওর যে এফডিতে টাকা রাখা মানে আপনি রিস্কি। ওকে, নেক্সট, যদি আপনি আপনার টাকা স্টক মার্কেটে রাখেন, এই স্টক মার্কেটে রাখার দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে আপনি কোনো কিছু না জেনে, কোনো কিছু না বুঝে, কোনো একটা ভিডিও দেখে, কোনো বন্ধুর পাল্লায় পড়ে বা কোনো ফ্রডের পাল্লায় পড়ে আপনি ইনভেস্ট করে দিলেন, তাহলে কোনো কিছু না বুঝে। তাহলে এখানেও 100% গ্যারেন্টেড আপনিও এখানে টাকা আপনার ডুববে, মার খাবে। তাহলে এখানেও কিন্তু রিস্ক। তাহলে রিস্ক নেই কোথায়?
যখন আপনি জানবেন ভালো কোম্পানি, ভালো ম্যানেজমেন্ট, ভালো বিজনেস গোজ, যেই কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন, যদি সেইখানে ইনভেস্ট করেন তাহলে সেইখানটাতে আপনার ওয়েলথ ক্রিয়েশন বা যেটাকে আমরা বলি টাকা গ্রোথ, সেটা কিন্তু আপনি অবশ্যই পাবেন। আমি ভিডিও শেষকালে 4টা গোল্ডেন রুল বলবো। এই 4টা গোল্ডেন রুল যদি কেউ মেনে থাকে তাহলে স্টক মার্কেটে সে টাকা করবেই করবে। কারণ সারা পৃথিবীতে যত বড় বড় ইনভেস্টার তারা ওই 4টা গোল্ডেন রুল মেনেই কিন্তু ওয়েলথ ক্রিয়েশন করেছে, টাকা বাড়িয়েছে, কোটিপতি হয়েছে। অ্যাকচুয়ালি স্টক মার্কেট একটা এত স্ট্রং একটা জায়গা, এই জায়গাতে ইনভেস্ট করে যতটা প্রফিট বা যতটা আর্নিং করা যায় অন্য কোথাও ইনভেস্ট করে আর্নিং করা যায় না। এই জন্য বহু মানুষ তারা স্টক মার্কেটকে তাদের ওয়েলথ ক্রিয়েশনের একটা মাধ্যম ভেবেছে। এত কিছুর পরেও সেই ভারতীয়রা 4% ভারতীয় এখন ইনভেস্ট করছে, ওর বেশি করছে না। কেন করছে না? কারণ ভারতীয়রা সবসময় কী চায় জানেন? যে একটা ফিক্সড রিটার্ন চায়। আপনি এফডি যে করবেন প্রত্যেক বছর 6.5%, 7% আপনাকে দিতেই আছে, ফিক্সড, গ্যারেন্টেড পাবেন। কিন্তু স্টক মার্কেটে গ্যারেন্টেড বলে কিছু হয় না। আগামী 1 বছরে কত রিটার্ন দেবে কেউই বলতে পারে না। আগামী 5 বছরে একটা স্টক কোন দামে যাবে কেউই বলতে পারে না। যদি কেউ আপনাকে বলে থাকে যে আমাকে টাকা দাও, আমি টাকাটা স্টক মার্কেটে খাটিয়ে প্রত্যেক মাসে 4%, 5%, 8% রিটার্ন দেবো, তাহলে ভাববেন ওটা ফ্রড। আবারও বলছি, ওটা ফ্রড। আপনাকে দেখবে অনেক মানুষ অনেক টাকা খুইয়েছে। আপনার কীরকম? যে বলল যে আমাকে টাকাটা দাও, টাকাটা শেয়ার মার্কেটে ট্রেডিং, ফরেক্স ট্রেডিং ইত্যাদি জায়গাতে লাগিয়ে আপনাকে মাসে 7%, 8% করে রিটার্ন দেওয়া হবে। ভাববেন এটা ফ্রড। কারণ শেয়ার মার্কেটে মান্থলি রেগুলার রিটার্ন পাওয়া যায় না। মাথায় গেঁথে নিন কথাটা। এই জন্য মানুষ ওই লোভে পড়ে টাকাটা দেয়, শেষকালে টাকা খুইয়ে দেয়। তাই টাকা দেওয়ার আগে আপনি টাকা ভাববেন, আপনার এত পরিশ্রম করে অর্জন করা টাকা এভাবে নষ্ট হতে দেবেন না। এরপরেও মানুষ কেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করে না? কারণ শেয়ার মার্কেটে যদি আপনার গ্রাফ দেখেন, শেয়ার মার্কেট কী হয়? সবসময় বাড়ে কমে এইরকম ভোলাটাইল চলতে থাকে, সবসময় ভোলাটাইল। অর্থাৎ আপনি ধরুন এইখানটাতে ইনভেস্ট করলেন কোনো একটা কোম্পানির, আপনি ধরুন এখানে 500 টাকাতে ইনভেস্ট করলেন, যখন এই জায়গাটা 300 টাকাতে চলে এলো আপনি ভয় পেয়ে গেলেন, তাহলে আপনার টাকাটা নেগেটিভ হয়ে গেল। আচ্ছা, আবার বাড়ছে আবার কমছে, তার মানে সবসময় বাড়া কমা এই ভোলাটাইল ব্যাপারটা থেকে যায়। এই ভোলাটাইলে যে 500 টাকাতে 300 টাকা যে দেখে যে সেই সহ্য করা, এই সহ্য করার যার ক্ষমতা নেই, এই ক্ষমতা থাকে না বলে মানুষ স্টক মার্কেটকে এড়িয়ে চলে। কিন্তু যদি আপনি এইখানটাতে 500 থেকে 300 যদি কোনো কারণে নিজেকে ধরে রাখেন, ক্রমশ দেখবেন, ক্রমশ ধৈর্য রাখতে হবে, তাহলে কিন্তু টাকা বাড়বে। শেয়ার মার্কেট রিস্কি নয়, শেয়ার মার্কেট ভোলাটাইল, কথাটা মাথায় গেঁথে নিন। রিস্কি মানে টাকা পুরোপুরি ডুবে যায়, ভোলাটাইল মানে বাড়ে কমে। মিউচুয়াল ফান্ড মানে কি? অনেকে বলে এটা হচ্ছে রিস্কি বলে কিছু হয় না। ভোলাটাইল, যখন দাম পড়ে যাবে, আপনার কোম্পানির স্টক যদি সঠিক নির্বাচন থাকে তাহলে কিন্তু আপনার ধৈর্য ধরে টাকাটা রাখতে পারবে। এবার আসছি সেই 4টা গোল্ডেন রুল। এই 4টা গোল্ডেন রুল যদি আপনি মেনে চলেন, পৃথিবীর কোনো শক্তি নেই আপনার এই ইনভেস্ট থেকে আপনাকে কোটিপতি করার আটকানোর। রুল নাম্বার 1, আপনি যদি কোনো স্টক বা মিউচুয়াল ফান্ড যদি চুজ করেন, মনে রাখবেন সেইটা কোয়ালিটিওয়ালা হতে হবে, অর্থাৎ খুব ভালো কোয়ালিটির স্টক হতে হবে। এমন নয় যে কোনো পেনি স্টক নিয়ে দিলেন 2 টাকা 3 টাকা, ভাবছেন 2 টাকা স্টক কোনো দিন 200 টাকা হয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় না। ভালো স্টক তার ফান্ডামেন্টাল দেখে নেবেন। নাম্বার 1 কি? একটা ভালো কোয়ালিটি দেখে আপনাকে স্টক নিতে হবে। নাম্বার 2, খুব কম দামে নিতে হবে। আমরা কি করি জানেন তো? বাজারে যখন কোনো কিছু জিনিস কিনতে যাই, দেখি কোনো কাপড় বা কোনো মার্কেটে যখন যাই, যে জিনিসটা কম দাম, ডিসকাউন্ট 30%, তখন আমরা সেই জিনিসটা নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ি। কিন্তু যখন কোনো স্টক আমরা কম দামে পাই, তখন কি বলি? এই মার্কেট মনে পড়ে যাবে, কোম্পানি ডুবে যাবে, তখন সেটাকে এড়িয়ে চলি। তাই যখন স্টক কিনবেন, স্টক কেনার সময় ভাববেন, যদি দাম পড়ে যায় ভাববেন এটা ডিসকাউন্টে পাচ্ছি, তাহলে তার ডিসকাউন্টটা দেখে কিনবেন। 3 নম্বর কি? মার্কেটে আপনাকে ধৈর্য রাখতে হবে, সময় দিতে হবে। একটা অধৈর্য হওয়া যাবে না, সময় যদি দেন আপনি অবশ্যই ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। 4 নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যখন মার্কেট পড়বে তখন কিন্তু ভয় পেয়ে আপনার স্টক বা মিউচুয়াল ফান্ড বিক্রি করা যাবে না। আবারও বলছি, স্টক বা মিউচুয়াল ফান্ড বিক্রি করা যাবে না যখন মার্কেট ডাউন হবে। এই 4টে রুল যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন স্টক কিনে, বিশ্বাস করুন পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। ইভেন যদি আপনি কম দামে কিনেন, ভাবুন যখন মার্কেট পড়ছে আপনি এই দামে কিনছেন, এই দামগুলোতে কিনছেন, এক্স্যাক্টলি এইখানে তো পাবেন না, এখানে করে অনেক নিয়ম আছে। প্রথমে 40% স্টক কিনতে হয়, 100% মানে পুরো টাকা একসাথে স্টকে লাগাতে নেই, এগুলো পার্ট ভাগ রয়েছে।
এবার যখন আপনি নিচু লেভেলগুলোতে কিনছেন তখন যখন আপনি পরবর্তী যত টাইম দিচ্ছেন তো এখানে প্রচুর রিটার্ন পাবেন, রিটার্নের পরিমাণ অনেক বেড়ে যাবে। তাই এই 4টা গোল্ডেন রুল। এবং সর্বশেষ বলছি, শেয়ার মার্কেট ইনভেস্ট করার জন্য সবথেকে বেটার এই কারণে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যায় আপনি 100, 200, 500 একটা ছোটো অ্যামাউন্টে আপনি ইনভেস্ট করতে পারেন এবং আপনার কোনো টাকার দরকার হলো আপনি সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে টাকাটা আপনি উইথড্র করতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন সঙ্গে সঙ্গে পারবেন না, একটা বড় অ্যামাউন্ট লাগে। বাড়িতে বসেই একটা ডিম্যাট অ্যাকাউন্ট, আধার কার্ড, প্যান কার্ড এইগুলো হলেই আপনি এগুলোতে ইনভেস্ট করতে পারেন। আমার একটা ভিডিও প্রচুর মানুষ দেখেছে, প্রায় 70,000 মানুষ দেখেছে যে 500 টাকা থেকে কি করে কোটিপতি হওয়া যায়, এবং সেটা সায়েন্টিফিক্যালি। ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। আর আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের ইনভেস্টমেন্টের জন্য কোনটা সেরা, এফডি না রিয়েল এস্টেট না স্টক মার্কেট, কমেন্টে জানাবেন। পরের ভিডিওতে দেখা হবে, টাটা।